নিজেদের মুনাফা ধরে রাখতে শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার অভিযোগ ফেসবুকের বিরুদ্ধে। প্রমাণ পেলে আইনি পদক্ষেপ নেবে যুক্তরাজ্য। এবং দেশে দেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। মণ্ডপে মণ্ডপে প্রবাসীদের ঢল। আনন্দ বিষাদে দেবী দুর্গাকে বিদায় দেবার প্রস্তুতি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জাফর স্যার। খবর, যুক্তরাষ্ট্রের সাড়ম্বরে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। রাত পোহালেই বিদায় নেবেন দেবী দুর্গা, আর তাই নবমীর রাতে নিউ ইয়র্কের পূজা মণ্ডপগুলোতে বিদায়ের সুর। নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি, তার কাছ থেকে সরাসরি জানবো সেখানকার পূজার সবশেষ খবর। সাকি। জাফর, আপনাকে ধন্যবাদ। আজকে যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী নবমী তিথি চলছে প্রায় শেষ পর্যায়ে। আজকে এখন গভীর রাত 11টা পার হয়ে গেছে। তারপরেও কিন্তু যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অধ্যুষিত নিউ ইয়র্কে যে শারদীয় দুর্গোৎসবের যে আনন্দ, যে উৎসব, সেটির কিন্তু কোনো কমতি নেই। কালকে একটি কর্মদিবস, সেই কর্মদিবসে মানুষের কাজ রয়েছে, অফিস রয়েছে, পাশাপাশি স্কুল রয়েছে। এর পরেও সনাতন ধর্মাবলম্বীদের যে সবচেয়ে বড় উৎসব, সেই বড় উৎসবে কিন্তু মানুষের ঢল নেমেছে নিউ ইয়র্কের বিভিন্ন পূজা মণ্ডপে। একদিকে উৎসব চলছে, সঙ্গীত, প্রসাদ, অঞ্জলি, নানানভাবে সেই পুজো অর্চনা করছেন সনাতন ধর্মাবলম্বীরা। কিন্তু অন্যদিকে কিন্তু কালকেই বিজয়া দশমী, দেবী দুর্গা তিনি এসেছিলেন ঘোড়ায় আর যাবেন দোলায়। কালকে তিনি চলে যাবেন এবং সেই চলে যাওয়ার একটি বিদায়ের সুরও কিন্তু পূজা মণ্ডপগুলোতে রয়েছে। আমি একটু দেখাবো যে এইখানে পূজা অর্চনা চলছে, বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু দেখাবো জাফর যে অনেক অল্প বয়সী ছেলেমেয়েরাও কিন্তু এখানে এসেছে, তরুণ প্রজন্মে এসেছে। সুন্দর করে দেবী দুর্গাকে সাজানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পরিবার সমেত সবাই এসেছেন পূজা অর্চনা করার জন্য। বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী মানুষজন এখানে জড়ো হয়েছেন। তারা সারা দিন যাবৎ এই উৎসবে সামিল হয়েছেন। আমি দেখাতে চাচ্ছি নিউ ইয়র্কের নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, এই যে সার্বজনীন পূজা উদযাপন পরিষদের যে দিব্যধামে যে মন্দিরে যে পূজা হচ্ছে, সেই পূজায় যারা রয়েছেন, যারা সাংগঠনিক কর্মকাণ্ডে রয়েছেন, তাদেরকে এখানে দেখা যাচ্ছে। আমি নেতৃস্থানীয় কয়েকজনের সঙ্গে আমি কথা বলবো। জাফর, আমি এখানে রয়েছেন প্রবীর রায় সার্বজনীন পূজা উদযাপন পরিষদের প্রেসিডেন্ট। আমি একটু জানতে চাই যে আপনাদের এই পূজাটা কত বছর যাবত আপনারা করছেন, আজকের এই উৎসব সম্পর্কে একটু বলবেন আমাদেরকে। আমরা এই দিব্যধাম সেবাশ্রম মন্দিরে দীর্ঘ 20 বছর ধরে পূজা করছি। অ্যাকচুয়ালি নিউ ইয়র্কে আমি গত 30 বছর ধরে আছি এবং 30 বছর ধরে বিভিন্ন পূজা পার্বণের সাথে জড়িত। আমি 30 বছর ধরে পূজা করে আসছি এই দিব্যধাম মন্দিরে কন্টিনিউয়াসলি। আমরা লাস্ট 20 ইয়ার্স আমরা এই পূজা করতেছি। জি, আমি আরেকটু বলতে চাই, দুটি বিষয়, উৎসব আনন্দ রয়েছে, তার আগে আমি বলেছি যে বিদায়ের একটি সুরও রয়েছে, কারণ দেবী দুর্গা কালকে দোলায় করে চলে যাবেন। অন্যদিকে আরও একটি কারণে কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা একটু ব্যথিত, তারা ক্ষুব্ধ, তারা প্রতিবাদ সমাবেশও করেছে। বাংলাদেশে যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটেছে সেটির কারণেও তারা কিন্তু এখানে ব্যথিত। বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে প্রবাসের যারা থাকেন তাদের কিন্তু মন সবসময় বাংলাদেশে পড়ে থাকে, কিন্তু বাংলাদেশে যখন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তার রেশ এখানে এসে পড়ে। আপনাদের আজকে কর্মসূচি ছিল, একটু বলবেন। হ্যাঁ, আজকে আমাদের কর্মসূচি ছিল বাংলাদেশের কুমিল্লা, চিটাগাংয়ের যে অপ্রীতিকর সাম্প্রদায়িক এই অশুভ ঘটনা ঘটে গেল, তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের সার্বজনীন পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জোরালোভাবে নিন্দা জ্ঞাপন করেছি এবং করছি। এই কারণে আমরা আজকে আমাদের এই অনুষ্ঠান আরম্ভ করার পূর্বে আমরা 1 মিনিট সমস্ত আমাদের এই নিউ ইয়র্কের মন্দিরের বাতি বন্ধ করে দিয়ে আমরা প্রতিবাদ করেছি, প্রতিবাদ স্বরূপ বাতি বন্ধ করেছি। এখানে কিন্তু বিভিন্ন ধর্মাবলম্বী মানুষও রয়েছেন, মুসলমানরাও বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরছেন। সঙ্গীত শিল্পী শাহ মাহবুব রয়েছেন, তিনি সঙ্গীত শুনিয়েছেন। একটু পূজার শুভেচ্ছা একটু দিবেন। হ্যাঁ, অবশ্যই সারা পৃথিবীর সকল হিন্দু ধর্মাবলম্বী এবং সকল বাঙালিদের এই শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে আসলে এখানে এসেছি সঙ্গীত পরিবেশন করবার জন্য। একটা উচ্ছ্বাস, বাঁধ ভাঙা আনন্দ আমি এখানে দেখেছি, আমার খুবই ভালো লেগেছে। জি জি, একটু
আসলে সবাইকে আমরা সার্বজনীন পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই সুদূর প্রবাসে থেকেও আমরা সবসময় আমাদের দেশের জন্য প্রাণ কাঁদে এবং সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান আমরা সকাল থেকে পালন করছি। এই যে আমার গায়ে যে পাঞ্জাবিটা দেখছেন, এটি আজকে 3 নম্বর পাঞ্জাবি, সকাল থেকে দুটো চেঞ্জ করেছি, এটা 3rd। সুতরাং আমরা এখানে অনেক বেশি আনন্দ করছি এবং হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে সম্প্রীতির বন্ধনে আমরা এই প্রবাসে আমাদের এই দুর্গোৎসবকে সবার অনেক কাছে ধন্যবাদ, অনেক আকর্ষণীয় ধন্যবাদ করছি। জাফর। এই সাম্প্রদায়িক সম্প্রীতিটাই বজায় থাকুক, সেটাই এখন সবাই প্রার্থনা করছেন। এই ছিল নবমী তিথিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পূজা মণ্ডপগুলোর সর্বশেষ পরিস্থিতি। জাফর, আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে শারদীয় দুর্গোৎসব পালনের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। এদিকে ফ্রান্সে দুর্গোৎসবে নবমীর দিনেও ধূপের ঘ্রাণ, ঢাকের বাদ্য আর উলুধ্বনিতে মুখরিত ছিল মণ্ডপগুলো। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি দেশটিতে বসবাসরত অন্যান্য ধর্মাবলম্বী প্রবাসী বাংলাদেশিরাও একে অন্যকে শুভেচ্ছা জানিয়েছেন। দেবী দুর্গার কাছে সবার মঙ্গল কামনার পাশাপাশি ফ্রান্সে স্থায়ী মন্দির স্থাপনের দাবি জানিয়েছেন দেশটির প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা। প্যারিস থেকে বিস্তারিত জানিয়েছেন লুৎফর রহমান বাবু। নবমী পূজার মধ্য দিয়ে ফ্রান্সে এবারে শারদীয় দুর্গোৎসবের বিদায়ের সুর বেজে উঠেছে। তবে এদিনও ধূপের ঘ্রাণ, ঢাকের বাদ্য আর উলুধ্বনিতে মুখরিত ছিল মণ্ডপগুলো। প্রতি দুর্গাপূজার মতো এবারও ফ্রান্সের মণ্ডপগুলোতে সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র লক্ষ্য করা গেছে। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাইকে আমাদের এই পূজার, আমাদের কৃষ্টি কালচার ধরে রাখতে পারি, সেটাই আমরা প্রার্থনা করি। আজকের এই মহানবমীতে প্রচুর দর্শকের সমাগম হচ্ছে। প্রত্যেকটা মানুষ সুখে শান্তিতে থাকুক আর সবাই সুস্থ থাকুক, মায়ের কাছে আমার এটাই প্রার্থনা। মা যেন অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তি আবির্ভাব ঘটে। আর পূজামণ্ডপ পরিদর্শনে আসেন ফ্রান্সের বাংলাদেশি রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। দেবী দুর্গার কাছে সবার জন্য কল্যাণ কামনার পাশাপাশি রাজধানী প্যারিসে স্থায়ী একটি মন্দির স্থাপনের দাবিও করেছেন সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা। অশুভ শক্তির বিনাশ হোক, শুভ শক্তির উদয় হোক, সেই সাথে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক। নবমীর দিনে এসেও ফ্রান্সের সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা দেবী দুর্গার কাছে এমন প্রার্থনায় জানিয়েছেন। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। পর্তুগালেও শারদীয় দুর্গাপূজা উদযাপন করেছেন সনাতন ধর্মাবলম্বী প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠিত পূজায় অংশ নেন অন্যান্য দেশের হিন্দুরাও। পূজা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ এবং আরতি সহ বিভিন্ন আনুষ্ঠানিকতায় পূজা উদযাপন করেন তারা। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। সন্ধ্যা নামতেই লিসবনের অস্থায়ী পূজা মণ্ডপ মুখরিত সনাতন ধর্মাবলম্বীদের পদচারণায়। ঢাকের তালে তালে নাচ আর নানা আনুষ্ঠানিকতায় মহান নবমীর দিনটি উদযাপন করেন তারা। উলুধ্বনি আর প্রার্থনায় দেবী দুর্গার অসুরবধ আর মানুষের মুক্তির দিনটি উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বী পর্তুগাল প্রবাসীরা। বিজয়া দশমীর প্রথম ভাগে দেবী দুর্গার বিদায়কে সামনে রেখে ভক্তি আর শ্রদ্ধায় আরতি, অঞ্জলি প্রদান করেন ভক্তরা। উপভোগের পাশাপাশি অনাচার, সংকটমোচন এবং বিশ্ববাসীর শান্তি প্রার্থনা করেন তারা। আমাদের পূজা 5 দিন হয়, আর এইখানে আমাদের 5 দিন আমাদের পক্ষে করা সম্ভব হয় না। আমরা একদিন করি আমাদের সাধ্যমতো, তাই আমরা আমাদের মতো করে আনন্দ করার চেষ্টা করি। এটা শুধু আমাদের পূজা নয়, এটা হচ্ছে বাংলাদেশি বাঙালিদের একটা মিলন মেলা। তো এখানে এসে আমি খুবই উপভোগ করছি। সবাই ফ্যামিলি সহ, পরিবার সহ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করাতে আমরা খুব খুশি এবং আমরা খুব আনন্দিত। করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় এবারের পূজা আয়োজন করতে পারায় সন্তোষ প্রকাশ করেন আয়োজকরা। গত বছর করোনার কারণে আমরা বড় আকারে করতে পারিনি, আমরা ঘরোয়া আকারে, ছোট আকারে করেছি। আমরা আমাদের যতটুকু সম্ভব যাদেরকে যোগাযোগ করার সরকারি বিধি মোতাবেক মেনে আমরা করেছি। এই বছর বিধি মোতাবেক একটু শিথিল হওয়াতে আমরা এরকম একটু বড় আকারে পরিচালনা করতে পারবো। পূজা শেষে ছিল নাচ, গান, আবৃত্তি সহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠান উপভোগ করেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, দ্বিতীয় সচিব, দূতাবাসের অন্যান্য কর্মকর্তা সহ আমন্ত্রিত অতিথিরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। বিভিন্ন দেশে 4000-এর বেশি সন্ত্রাসী ও জঙ্গি সংগঠনকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করে কালো তালিকাভুক্ত করেছে ফেসবুক। এ তালিকায় বাংলাদেশ থেকে পরিচালিত বা দেশে সক্রিয় 6টি জঙ্গি সংগঠন ও এক ব্যক্তির নাম পাওয়া গেছে। এ তালিকা প্রকাশের পর যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে শুরু হয়েছে আলোচনা। বিশ্লেষকরা বলছেন,
নানা কর্মকাণ্ডে সমালোচিত ফেসবুক সামাজিক দায়িত্ব পূরণের অংশ হিসেবে এই কাজটি করেছে। যুক্তরাষ্ট্র থেকে সহকর্মী লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। ফেসবুক নিয়ে আছে সমালোচনা, আছে নানামাত্রিক আলোচনা। বিভিন্ন সময় এই ফেসবুকই করে থাকে সামাজিক বিভিন্ন কাজ। দায়িত্বশীল এসব কাজে প্রশংসিত হয় জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি। চলতি সপ্তাহে বিশ্বের বিভিন্ন দেশের 4000-এর বেশি সন্ত্রাসী জঙ্গি সংগঠনকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করে কালো তালিকাভুক্ত করেছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান। ফেসবুকের ডেঞ্জারাস ইন্ডিভিজুয়ালস অ্যান্ড অর্গানাইজেশনস পলিসির আওতায় গোপন এই কালো তালিকার একটি সংস্করণ প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ইন্টারসেপ্ট। তালিকায় থাকা বাংলাদেশ থেকে পরিচালিত বা সক্রিয় 6 জঙ্গি সংগঠনগুলো হলো আল মুরসালাত মিডিয়া, ইসলামী স্টেট বাংলাদেশ, হরকাতুল জিহাদ ইসলামী বাংলাদেশ, আনসারুল্লাহ বাংলা টিম, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি ও শাহাম আল হিন্দ মিডিয়া। তালিকায় জেএমবির সঙ্গে সংশ্লিষ্ট তরিকুল ইসলাম নামে এক ব্যক্তির কথাও উল্লেখ আছে, তবে ওই ব্যক্তির ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। কমপক্ষে 4000 ব্যক্তি ও গ্রুপের একটি তালিকা প্রকাশ করেছে ফেসবুক। এর মধ্যে দাতব্য সংস্থা, হাসপাতাল, লেখক, কয়েকশো সঙ্গীত শিল্পী, রাজনীতিক এবং প্রয়াত ঐতিহাসিক ব্যক্তিদের নাম আছে। তাদের বিপজ্জনক হিসাবে মনে করে ফেসবুক। এই তালিকাভুক্ত সংগঠনগুলোর সাথে জড়িতদের ইতিমধ্যে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন ফেসবুক এখন ভালো কাজ দেখিয়ে দায়িত্ব পালনে এগিয়ে থেকে ক্ষুণ্ণ হওয়া সুনাম ফিরিয়ে আনতে ব্যস্ত। বিষয়টি সম্পর্কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিশেষ করে খতিয়ে দেখার প্রয়োজন আছে, কারণ এই ক্ষেত্রে বাংলাদেশের নাম এসেছে। পাশাপাশি ফেসবুক ব্যবহারকারীরা যাতে আরও বেশি সচেতন হতে পারে ফেসবুক ব্যবহারে, সেক্ষেত্রেও বাংলাদেশ সরকার আরও বেশি করে পদক্ষেপ গ্রহণ করতে পারে বলে আমরা মনে করি, যাতে বাংলাদেশের বিদেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়। কোনো অ্যাকাউন্ট থেকে এই তালিকায় থাকা সংগঠন বা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হলে সেই অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেবে ফেসবুক। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এদিকে নিজেদের মুনাফা ধরে রাখতে শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিরুদ্ধে। এই অভিযোগের প্রমাণ পেলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্যের তথ্য কমিশনার এলিজাবেথ ডেনহ্যাম। যতই দিন যাচ্ছে ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ যেন ততই বাড়ছে। কিছুদিন আগে শিশুদের শৈশব কেড়ে নেয়ার এবং তাদের শিক্ষা ও কোমলমতি জীবন ঝুঁকিতে ফেলার অভিযোগ ওঠে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটির ওপর। আর এবার শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করে নিজেদের মুনাফা ধরে রাখার মতো গুরুতর এক অভিযোগ উঠল ফেসবুকের বিরুদ্ধে। ফেসবুকের সাবেক কর্মী ও তথ্য ফাঁসকারী ফ্রান্সেস হাউগেন অভিযোগ করে বলেন, মুনাফা নিশ্চিত করতে শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে না ফেসবুক। এমনকি সামাজিক বিভক্তি সৃষ্টি করে সহিংসতা উস্কে দেয় এমন কন্টেন্ট ও ভুয়া খবরের প্রচারণা বন্ধেও আন্তরিক নয় প্রতিষ্ঠানটি। এদিকে প্রমাণ পেলে ফেসবুকের বিরুদ্ধে পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের তথ্য কমিশনার এলিজাবেথ ডেনহ্যাম। ফেসবুক ব্রিটিশ আইন লঙ্ঘন করছে কিনা সেটি যাচাই করতে এরই মধ্যে ফ্রান্সেস হাউগেনের কাছে তথ্য উপাত্ত চেয়ে চিঠিও লিখেছেন তিনি। এলিজাবেথ ডেনহ্যাম হাউগেনের হাতে থাকা ফেসবুকের অভ্যন্তরীণ নথিপত্র ও গবেষণা প্রতিবেদন যুক্তরাজ্যের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে দেখতে চান বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি। যুক্তরাজ্য পার্লামেন্টের অনলাইন সেফটি বিল কমিটিতে চলতি মাসের 25 তারিখে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে হাউগেনের। এদিকে নতুন করে আনা অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। করোনাকালে জাপানে সবচেয়ে বেশি শিশু আত্মহত্যা করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়, চলতি বছর প্রাথমিক থেকে উচ্চ বিদ্যালয়ের 415 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর আগের বছর আত্মহরণের পথ বেছে নেয় 3 শতাধিক শিক্ষার্থী। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে এই তথ্য দিয়েছে। করোনা মহামারী শুধু মানুষের শারীরিক ক্ষতি নয়, বরং ভয়ঙ্কর প্রভাব ফেলেছে মানসিক স্বাস্থ্যের ওপরও। সম্প্রতি তারই নজির দেখা গেছে জাপানে। করোনাকালে সেখানে যত শিশু আত্মহত্যা করেছে তা দেশটির ইতিহাসেই সর্বোচ্চ।
গেল বুধবার জাপানের শিক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম NHK। শিক্ষা মন্ত্রণালয়ের জরিপ অনুযায়ী করোনা মহামারীতে স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর 2020 শিক্ষাবর্ষে দেশটিতে 4% শিক্ষার্থী আত্মহত্যা করেছে। 1974 সালে জাপানে এ সংক্রান্ত হিসাব রাখা শুরুর পর থেকে এটি সর্বোচ্চ সংখ্যক শিশুর আত্মহননের ঘটনা। জাপানের স্কুলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি, হয়রানি, আত্মহত্যা সহ বিভিন্ন বিষয়ে প্রতি বছর জরিপ চালায় দেশটির সরকার। এবারের জরিপে দেখা যায় এলিমেন্টারি থেকে হাই স্কুল পড়ুয়া অন্তত 415 শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে রয়েছে এলিমেন্টারি স্কুলের 7 জন, জুনিয়র হাই স্কুলের 103 ও সিনিয়র হাই স্কুলের 305 জন শিক্ষার্থী। আত্মহত্যার পাশাপাশি বেড়েছে স্কুল পালানো শিক্ষার্থীর সংখ্যাও। করোনাকালে দেশটিতে এলিমেন্টারি ও জুনিয়র হাই স্কুলের প্রায় 2 লাখ শিক্ষার্থী স্কুলে যাওয়া ছেড়ে দিয়েছে। লজ্জা কিংবা অসম্মান এড়াতে আত্মহত্যার পথ বেছে নেয়া জাপানের দীর্ঘকালের ইতিহাস। শিল্পোন্নত G7 দেশগুলোর মধ্যে জাপানেই আত্মহত্যার হার সর্বোচ্চ। তবে বিগত 15 বছরের চেষ্টায় দেশটিতে আত্মহত্যার হার 40% কমে এলেও করোনা মহামারী শুরুর পর সেটি উদ্বেগজনক হারে বেড়েছে। বর্তমান জরিপটি তারই প্রমাণ। ফারহাদ চৌধুরী। সময় কাতারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে গালফে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে বিজনেস কনফারেন্স। মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সেতু বন্ধন, ব্যবসায়িক নেটওয়ার্ক ও সুসম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এই বিজনেস কনফারেন্সের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ বিজনেস কাউন্সিল কাতার। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। 2022 সালের কাতার ফুটবল বিশ্বকাপ উপলক্ষে কাতারে ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ বিজনেস কাউন্সিল কাতারের আয়োজনে আগামী 5 নভেম্বর গালফে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে কাতারের রাজধানী দোহাতে বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে দোহা ওল্ড গানম ম্যাজিস্ট্রেট হোটেলের হল রুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বিজনেস কনফারেন্সের সময় ঘোষণা করা হয়। 2022 কাতার ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগিয়ে কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টি হবে বলে মনে করেন কাতার প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। বিজনেস কাউন্সিলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কমিউনিটির নেতারা। বিজনেস কনফারেন্সে সার্বিক সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি তাদের। ওয়ার্ল্ড কাপ সামনে 22-এ আশা করি আমরা বাংলাদেশের পণ্য এখানে উপস্থাপন করতে পারবো, এবং আপনারাও আসেন, আমরা সবাই মিলে একসাথে ব্যবসা করি। বাংলাদেশের পণ্যের কিভাবে বাজার সৃষ্টি করা হয় এই উদ্দেশ্য নিয়ে আমরা এই কনফারেন্সের মুখ্য ভূমিকা পালন করব। কাতার বিজনেস কাউন্সিল এর এই উদ্যোগ যেন সফল হয় সেই জন্যে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে সর্বরকম সহযোগিতা এবং সহায়তা করব ইনশাআল্লাহ। গালফে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে সেতুবন্ধন, ব্যবসায়ী নেটওয়ার্ক ও সুসম্পর্ক তৈরি করে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে গালফে বাংলাদেশি পণ্যের বিশাল বাজার সৃষ্টির লক্ষ্যে এই কনফারেন্স আয়োজন বলে জানালেন আয়োজকরা। আমাদের ভিতরে একটা সুসম্পর্ক উন্নয়ন হবে এই সম্মেলনের মাধ্যমে, একজন একজনের সাথে একটা পরিচিত হবে, এতে করে আমাদের ব্যবসা বাণিজ্যের গতিশীলতা আরও বাড়বে। এই বিজনেস কনফারেন্স গালফে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও বাংলাদেশ থেকে অন্যান্য ব্যবসায়ীরাও এই কনফারেন্সে যোগ দেবেন বলে জানা গেছে। সময় সংবাদ, কাতার। আজ থেকে ইতালিতে সকল গুরুত্বপূর্ণ স্থানে প্রবেশে গ্রিন পাস বাধ্যতামূলক করা হয়েছে। তবে এক জরিপে গ্রিন পাস নীতির প্রতি বেশিরভাগ মানুষ সমর্থন দিয়েছেন। প্রবাসী বাংলাদেশিরাও নিরাপত্তা ও সতর্কতার জন্য সরকারের গ্রিন পাস বাধ্যতামূলক নীতির পক্ষে। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের তথ্য, ছবিতে রিপোর্ট। ইতালিতে শিক্ষা প্রতিষ্ঠান, পাঠশালা, রেস্তোরাঁ, জিম, মিউজিয়াম, দূরপাল্লার যানবাহন ও বিমানে গ্রিন পাস বাধ্যতামূলক হয়েছে 1 সেপ্টেম্বর থেকে। এরই মধ্যে দেশটিতে 12 বছরের বেশি বয়স্কদের 80% মানুষ 2 ডোজ টিকার আওতায় এসেছে। তবে এখনও সরকারের বাধ্যতামূলক গ্রিন পাস মানতে রাজি নন অনেকেই। এ অবস্থায় দেশটির ক্যাথলিক ইউনিভার্সিটি অফ দ্য সিক্রেট হার্ট গবেষণা ও জরিপ করেছে। বৃহস্পতিবার প্রকাশিত জরিপে দেখা যায় 55% মানুষ গ্রিন পাসের পক্ষে। 60 বছরের বেশি বয়স্করা গ্রিন পাসের পক্ষে হলেও 34 বছরের কম বয়সীরা অর্ধেক গ্রিন পাসের বিপক্ষে।
যেসব কর্মচারী গ্রিন পাস তৈরি করতে ব্যর্থ হবেন তাদেরকে 600 থেকে 1500 ইউরো পর্যন্ত জরিমানা করা হবে। কিছুদিন পর চাকরি থেকে বরখাস্ত, বেতন ও সম্মানী স্থগিত করারও কথা জানিয়েছে সরকার। সেই সঙ্গে আইন অমান্য করলে মালিক ও নিয়োগদাতাকে 400 থেকে 1000 ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হবে। ইতালীয়দের মধ্যে বিভক্তি থাকলেও সরকারের নেওয়া সতর্কতা ও গ্রিন পাসের বাধ্যতামূলক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সরকার সর্বক্ষেত্রে গ্রিন পাস বাধ্যতামূলক করেছে, সরকারি এবং বেসরকারি। তাতে আমরা যারা প্রবাসী আছি সবাই অনেক খুশি। করোনা পরিস্থিতির মধ্যে সবাইকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে সবাইকে সতর্কভাবে চলতে হবে যেন করোনা থেকে আমরা সবাই রক্ষা পেতে পারি। বিনামূল্যে সরকার কোভিড-19 পরীক্ষা ও গ্রিন পাস সরবরাহ করলেও ইতালির বিভিন্ন অঞ্চলে এর বিপক্ষে অবস্থান নিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। সময় সংবাদ, ইতালি। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।